আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, একদিন আসবে যে এই মহিলা এবং তার দলের মানে একের পর এক নেতারা এই প্রিজন ভ্যানে করেই তারা একদিন জেলে যাবে। আপনাদের চ্যানেলকে আমি বলে রাখছি। পশ্চিমবঙ্গের পুলিশ তারা হিন্দু বিরোধী। দেখুন, উনি একজন সিজেন্ড পলিটিশিয়ান এবং ওনার ফ্যামিলিতেও আরও অনেক পলিটিশিয়ানস আছে। তো উনি জানেন এই ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। আর এটা হাইকোর্ট অর্ডার দিয়েছে, এতে কোনো সরকারের তো কিছু করার নেই। এই অর্ডারটাকে শাসক দল ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে, এটাকে ইস্যু করে মানে এই অর্ডারটাকে হাতিয়ার করে তারা ওনার এগেনস্টে আরও অ্যালিগেশন কিংবা পুরনো মামলাগুলোকে তুলে ওনাকে ডিস্টার্ব করার সেটা চেষ্টা করবে। কিন্তু উনিও খুব সিজেন্ড, উনি খুব অভিজ্ঞ এবং আমার তো মনে হয় উনি এবং রাজ্যের যে লিগ্যাল সেল আছে, ন্যাশনাল যে লিগ্যাল সেল আছে, এরা হয়তো সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে যাবে, এটা আমার ধারণা। কিন্তু এটা নিয়ে রাজ্য যদি খুবই লাপালাপি করে তাতে বিশেষ কোনো লাভ হবে না। রাজ্য সরকার কিংবা টিএমসি এটাকে যত ভিত করে ওনার এগেনস্টে অ্যালিগেশন কিংবা কেস যত রেজিস্টার করবে আনার চেষ্টা করবে, তাতে কিন্তু বিজেপিরই ভোট বাড়বে। তাতে এখন টিএমসি যাই করুক তাতে লাভ বিজেপিরই হবে। না মানে বিষয়টা যেটা যে এই এতদিন পর্যন্ত একটা বাধা ছিল, একটা বন্ধন ছিল, এই বন্ধনটা এবার উঠে গেল। এবারে তো যে কোনোভাবেই রাজ্য প্রতিহিংসার রাজনীতি করতেই পারে এবং যখন বারবার তাকে বিভিন্ন কারণে হেনস্থা করা হবে, তার বিরুদ্ধে এফআইআর করা হবে, সেক্ষেত্রে তিনি তো নিজের কাজে যতটা কনসেন্ট্রেট এতদিন করতে পারতেন সেটা করতে পারবেন না। না, ওটাই আমি বললাম, উনি মানে এগুলোতে উনি ওনার যে মানে উনি একটা জিনিসকে উনি যে নিশানা বানিয়ে চলছে, এম করে চলছে যে 26-এ মমতা সরকারকে ফেলতে হবে, এইটা করে ওনাকে ডাইভার্ট করা যাবে না। এটা করে বিজেপির কোনো সিনিয়র লিডারশিপকেই ডাইভার্ট করা যাবে না। আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছবো। এই আদেশের পরে কি আপনার মনে হয় শুভেন্দুবাবুর বিরুদ্ধে সব পুরনো মামলা যা আছে সেগুলো কবর খুঁড়ে বের করবে রাজ্য করতে পারে, কিন্তু আমার মনে হয় না এতে রাজ্যের কোনো লাভ হবে কিংবা বিজেপির কোনো বড় ক্ষতি হবে। শুভেন্দুবাবু ওনার নিজস্ব ব্যাপক লিগ্যাল টিম আছে যারা ওনাকে সমস্ত রকম প্রোটেকশন দিয়ে আগে নিয়ে যাবে, তাতে কোনো মানে ওনার মানে হি ইজ কম্পিটেন্ট ইনাফ, উনি খুব এই ব্যাপারে উনি খুব সিজেন্ড আর ম্যাচিওর্ড। এই ঘটনার পর শুভেন্দুবাবুর ওপর থেকে যখন এই হাইকোর্টের রক্ষা কবচটা সরে গেল, তারপর একদিকে শুভেন্দুর মস্তানি এবার বন্ধ হবে এমন কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে এই রায় নিয়ে কুণাল ঘোষ বলছেন যে জোর কা ঝটকা ধীরে সে লাগা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওই একজন তো সকলে তাকে চেনে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগে শুনেছিলাম উনি নাকি বিকেল হলে খেতেন, কিন্তু এখন ওনার আচরণ দেখে মনে হয় উনি সকালবেলা থেকে খাওয়া আরম্ভ করে দেন, ওনার যেরকম বক্তব্য আসছে। আর কুণাল ঘোষ উনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলেছেন সেগুলো সব অন রেকর্ড। সাধারণ মানুষ জানে ওই লোকটা একটা পাক্কা ধাপ্পাবাজ, যে মমতাকে সমস্ত রকম দুর্নীতির অ্যালিগেশন দিল অন ক্যামেরা যখন সে জেলে ছিল। তারপর পাল্টিকে আবার সে মমতারই পায়ের তলায় গিয়ে পড়লো এবং মমতার জয় জয়কার করা আরম্ভ করলো। এরা দুজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষ, এরা শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলছে সেটা সাধারণ মানুষ খাবে না, তৃণমূলের লোকেরাও এদেরকে পাত্তা দেয় না। একটু অন্য প্রসঙ্গে আসি, যে কাকদ্বীপে যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, যে মা কালীর মূর্তির মাথা কেটে ফেলা হয়েছে, এই বিষয়ে তখন দেখা গেছে যে সেই মানে মাথা কাটা মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এর কৈফিয়ত হিসেবে পুলিশ বলছে যে মা কালীর সেই মূর্তিকে সম্মানের সঙ্গেই প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং ওই পাথর ছোড়া আটকানোর জন্য, যাতে আর কোনো ক্ষতি না হয় তার জন্য প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি তুলে তারপরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? একদমই গ্রহণযোগ্য নয়। এটা পশ্চিমবঙ্গ পুলিশ,
এবং পশ্চিমবঙ্গের পুলিশের আজকের দিনে দাঁড়িয়ে মানে শুধু আজকে না, গত প্রায় 45 বছর ধরে, সিপিএমের 34 বছর, তারপরে টিএমসি যত বছর চলছে আরও 14 বছর, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এদের কোনো মানুষ জানে, সাধারণ মানুষ জানে যে এরা কত বড় মিথ্যুক। এরা একটা কেসকে কিভাবে সাজাতে হয়, কিভাবে নিরীহ লোকেদের জেলে ঢোকাতে হয়, আর অপরাধীদের কিভাবে বাঁচাতে হয়, এই কাজটাই আজকের দিনে পশ্চিমবঙ্গের পুলিশ করছে। এরকম একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আজ থেকে প্রায় 13 বছর আগে, তখন ডিপি সিং ডিসি সেন্ট্রাল ছিল আমাদের এই পাশে সিআইটি রোডে, মা দুর্গার বিসর্জনে যাচ্ছিলেন, ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বেশ কিছু জিহাদি এসে সেই ঠাকুরের মূর্তিতে ইট মারা আরম্ভ করে। পুলিশ মাত্র একজনকে গ্রেফতার করলো। আমি সেই যাকে গ্রেফতার করলো তাকে নিজে শিয়ালদা কোর্ট লকআপে দেখতে যাই। গিয়ে দেখি সে একটা পাগল, সে একটা জিহাদি কিন্তু পাগল, তার কোনো মেন্টাল স্টেবিলিটি নেই। এরকম একটা লোককে তারা ফ্রেম করে দেখিয়ে দিল এ পাগল, হ্যাঁ, এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু সেটা আদেও নয়। ওখানে প্রায় 20-25 জন ছিল যারা ঠাকুরের মূর্তিতে ইট মারছিল এবং ওখানে রাইটের মতো সিচুয়েশন তৈরি করেছিল। আমি নিজে সেই জায়গায় প্রেজেন্ট ছিলাম। দক্ষিণ 24 পরগনার এরকম বহু থানা আছে যারা নির্দোষ লোকেদেরকে তুলে নিয়ে আসে, তাদেরকে ব্ল্যাকমেল করে এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে তারা টর্চার করে এবং তাদের থেকে টাকা খায়। এটা পুলিশের এখানকার নেচার হয়ে গেছে। দে আর দ্য মোস্ট করাপ্টেড। কলকাতায় এত ইললিগাল কনস্ট্রাকশন, সেগুলো হচ্ছে কি করে? এই কলকাতার পুলিশ কোনো ইললিগাল কাজ এখানে বন্ধ হয় না। যেগুলো সিস্টেম্যাটিক ওয়েতে চলে সেগুলো চলেই যাচ্ছে। সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ টাকা খাচ্ছে। আপনি দেখবেন ভিন্ন রাজ্য থেকে লরি বোঝাই করে গরু আসছে, এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছে, যেতে 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 বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে পড়ছে, অন্য স্টেটে, নর্থ ইস্টে চলে যাচ্ছে। এগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে ইললিগালভাবে আনা গরুগুলোকে। আর সব রকম অ্যানিম্যাল রাইটসের যা নিয়ম আছে সেগুলোকে তারা ভায়োলেট করছে। একটা ট্রাকে 150-200টা করে গরু, তাদেরকে টর্চার করতে করতে আনা হচ্ছে। তো এই পরিস্থিতি, এগুলো কি পুলিশ দেখছে না? পুলিশ দেখছে, জানছে, সব হতে দিচ্ছে। কাকদ্বীপের ঘটনা ঘটলো, সেখানে পুলিশের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বলা হয়েছে যে নারায়ণ হালদার নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং নারায়ণ হালদার নামটা শুনেই বোঝা যাচ্ছে তিনি হিন্দু এবং তিনি নাকি জেরায় স্বীকার করেছেন যে তিনি মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছিলেন। দেখুন, এক তো কেউ যদি নেশা করে কিছু করে, যেমন মত্ত অবস্থায় আপনি বলছেন, সে করলো, কিন্তু সে যখন জ্ঞানে আছে তার মনে আছে ওটা, এটাও কি সম্ভব? কেউ যদি প্রচণ্ড চরমভাবে মাতলামি করে, মাতলামি করতে করতে কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, পুলিশ জেরা করছে সে বলে দিচ্ছে, যখন জেরা করছে তখন তো সে সুস্থ। এটা পুলিশ কাউকে একটা ধরতে হবে, একটা স্কেপ গোট, বালিকা বাখড়া বানিয়ে একে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে মা কালীকে তারা প্রিজন ভ্যানে করে নিয়ে সেটাকে ওই স্পট থেকে, যেখানে এই আন্দোলনটা হচ্ছিল সেখান থেকে সরিয়ে আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, সেই কাজটাই একে ধরে একই জিনিস করছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং শাসক দল তারা পুলিশকে ইনস্ট্রাকশনটা দিয়েছে। পুলিশ এখন এই জেহাদিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে এবং নারায়ণ হালদার যার নাম বললেন তাকে এখানে আমার মনে হয় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এবং সারা রাজ্যে যেভাবে এটার বিরুদ্ধে প্রতিক্রিয়া সাধারণ হিন্দুরা, সনাতনীরা জানাচ্ছে, রাজ্য সরকার এবং পুলিশ এটাকে ভয় পাচ্ছে। আপনি দেখবেন যে গতকালই আমাদের একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল বড়বাজার টি বোর্ডের সামনে, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের সামনে। আমরা সেখানে পিসফুলভাবে রোড ব্লক করছিলাম, যে আমরা একটা প্রোটেস্ট করছি আমাদের ভগবান, আমরা যাকে পূজা করি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সনাতনীরা তো মা কালী বলতে তাদের কাছে সব কিছু। আমাদের মা কালীর মুন্ডু কেটে নিয়ে চলে গেছে তার মূর্তির, আমরা সেটা বিক্ষোভ করছিলাম। পুলিশ এসে আমাদের সাথে চরমভাবে দুর্ব্যবহার করা আরম্ভ করলো। কিন্তু সেখানে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, সেটা দেখে আমরা অবাক হলাম যে সাধারণ মানুষও এটা চাইছে। তোর নাম কি? নাম নেই কেন?
এই পশ্চিমবঙ্গের পুলিশ তারা হিন্দু বিরোধী এবং তারা পয়সার জন্য এবং ভয় সম্পূর্ণভাবে নগ্ন পুলিশ মুসলমান তোষণ করছে। সাধারণ মানুষ, আমরা হিন্দুরা, সনাতনীরা আমরা এটাকে মেনে নিচ্ছি না, মেনে নেব না। আজকে এখানে আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ যারা এখানকার সনাতনী আছে, আমরা আজকে এখানে রোড ব্লক করেছি। এই বড় বাজারের টি বোর্ডের সামনে, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংকের সামনে আমরা এখানে রোড ব্লক করেছি এবং আমরা মমতার পুষ্পুতুল পরিয়েছি। এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আমরা এই আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে দেব যদি না ওই জিহাদি আসামিগুলো শিগগিরই গ্রেপ্তার হয়। এবং আমি গত পরশুদিন নদিয়াতে ছিলাম, সেখানে প্রায় আমরা যে জায়গায় আমাদের মঞ্চ ছিল, আমরা ওখান থেকে মানুষের সেবা করি। যারা তীর্থযাত্রী যায়, শোভাযাত্রায় যারা যায়, তাদেরকে আমরা বিভিন্ন রকম দুধ, কফি, চা, শরবত এসব দিই, মিষ্টি খাওয়াই, কারণ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ওখানে থাকে। সেখানেও আমরা দেখলাম যে মানুষ কিন্তু, হিন্দুরা কিন্তু এটা নিয়ে রাগে ফুঁসছে। হিন্দুরা এই ব্যাপারটাকে ঠান্ডা মাথায় নিচ্ছে না, যে মা কালীর মূর্তির অপমান, মা কালীর অপমান, এটা বাঙালি হিন্দু, বাংলার হিন্দুরা মেনে নেবে না। এখন আমরা দেখতে পেলাম মাথা কাটা মা কালীর মূর্তিকেও প্রিজন ভ্যানে তোলা হয়। এখানকার পুলিশ যারা সাধারণ মানুষ, তাদের মেয়েদের তো প্রোটেকশন দিতে পারে না। আমার কাছে এরকমও রিপোর্ট আসে, এরকমও দরখাস্ত আসে যে পুলিশের নিজের বাড়ির মেয়ে তারাও জিহাদিদের দ্বারাই আক্রান্ত। সেখানে পুলিশ যারা এতটাই অসহায়, তারা আমাদের মা কালীকে সম্মান দেবে আর প্রোটেকশন দেবে? পুলিশের দরকার নেই। আমি বলছি পুলিশের দরকার নেই, পুলিশ সরে যাক। হিন্দুরা হিন্দুদের সম্মান, তাদের দেবী দেবতাদের সম্মান নিজেরা টিকিয়ে রাখতে পারবে, সেটা নিজেরা বুঝে নেব। একটা শেষ প্রশ্ন করব যে আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার বাড়িতে কালী পুজোর দিন মা কালীর পুজো হয়, তিনি নিজে হাতে ভোগ রান্না করে মাকে উৎসর্গ করেন, এবং তারই রাজ্যে এক জায়গাতে একটা প্রান্তে মা কালীর মূর্তির মাথা কেটে দেওয়া হলো। তার বাড়িতেও যার পুজো হয়, এখানে যার সঙ্গে ঘটনা ঘটলো সেই একই দেবী, অথচ তিনি একেবারে নিশ্চুপ, তার এ বিষয়ে কোনো বক্তব্য নেই। কি করে সম্ভব এটা? দেখুন, উনি মা কালীর কীভাবে পূজা করে আমি জানি না। আমি এইটুকুনি মনে করি যে যার রাজ্যেতে জামাতি জেহাদিরা ফুলে ফেঁপে উঠছে, তারা একের পর এক তাদের সাম্রাজ্য ইললিগালভাবে বাড়াচ্ছে, সেখানে তার মা কালী, সে কীভাবে মা কালীর পুজো করছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হলো এটাই যে তার শাসনে মা কালীকে প্রিজন ভ্যানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলো। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, একদিন আসবে যে এই মহিলা এবং তার দলের মানে একের পর এক নেতারা এই প্রিজন ভ্যানে করেই তারা একদিন জেলে যাবে। আপনাদের চ্যানেলকে আমি বলে রাখছি।